গতকাল ঠিক এই সময় আমরা আলোচনা করছিলাম ইডির সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। তৃণমূলের 3 প্রার্থী কেন ইডির স্ক্যানারে, তার কিছু সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছিলেন আমাদের এডিটর ইন চিফ। গত দুদিন ধরে এই বিষয়ে নীরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দেখলাম জনসভাতে তিনি নীরবতা ভাঙলেন এবং ইডির এই তলব নিয়ে তিনি সরব হলেন, যেখানে ইডির পাশাপাশি তিনি টার্গেট করলেন অমিত শাহকে এবং তার অভিযোগ কোথাও গিয়ে অমিত শাহর ষড়যন্ত্র এবং তার চক্রান্তেই ইডির এই তলব 3 প্রার্থীকে। এটা তো একটা দিক। আরো একটা বিষয় যদি খেয়াল রাখা যায় তাহলে খুব ইন্টারেস্টিংলি আমরা দেখব প্রতিটি জনসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সিংহভাগ জুড়ে রয়েছেন অমিত শাহ, অর্থাৎ তাকে টার্গেট করছেন তিনি। কেন একেবারে সিঙ্গেল পয়েন্ট নিশানায় অমিত শাহ? বেশ কিছু প্রশ্ন উঠে আসছে, তার ব্যাখ্যা নেব শঙ্খদীপদার থেকে। শঙ্খদীপদা, গতকাল আলোচনা আমার মনে আছে তুমি বলছিলে যে দুদিন তিনি নীরব রয়েছেন বলে এমন নয় যে এই বিষয়ে তিনি নীরবতা ভাঙবেন না, হয়তো আগামীকাল দেখা যাবে এই বিষয়ে তিনি বললেন। আমরা দেখলাম তিনি একেবারে সরাসরি ইডির পাশাপাশি অমিত শাহকে টার্গেট করলেন এবং যে ব্যাখ্যাটা তিনি দিলেন, কি বলতে চাইবে? দেখো, এটা তো ঠিক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 6টি বা 7টি সভা করেছেন এবং ব্রিগেডের সভা করেছেন। একটি সভা থেকেও, একটি জনসভা থেকেও কৌশলগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটিও মুখে আনেননি। এটা খুব স্ট্র্যাটেজিক। সেকেন্ড থিং, তুমি দেখো যে লাস্ট 2-3 বছরে, বিশেষ করে 2024-এর লোকসভা ভোট হয়ে যাওয়ার পর থেকে যত বিধানসভা নির্বাচন হয়েছে, সবকটি বিধানসভা নির্বাচনে, তা সে মহারাষ্ট্রে হোক, তা সে দিল্লিতে হোক বা হরিয়ানায় হোক বা বিহারে হোক, ইভেন বিহারে প্রাইম মিনিস্টার ক্যাম্পেনে গেছেন, কিন্তু ফোরফ্রন্টে থেকেছেন অমিত শাহ। অমিত শাহ অনেক বেশি ক্যাম্পেনে গেছেন, অনেক বেশি করে সেখানে ইনভলভ হয়েছেন। তো ফলে একটা স্ট্র্যাটেজিক একটা ব্যাপার তৃণমূল বিজেপির মধ্যে দেখা যাচ্ছে। প্রাইম মিনিস্টার একটু পেছনে থাকছেন এবং তিনি শুধু জনসভা করছেন, আর অনেক বেশি ইনভলভমেন্ট দেখা যাচ্ছে অমিত শাহ। এখন সেইটা একটা বেসিক কারণ হতে পারে যে অমিত শাহ ওয়েস্ট বেঙ্গল নিয়ে এত যে তার এনগেজমেন্ট, সেই কারণেই উনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। সেদিনকেও এসে অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিলেও অমিত শাহ বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ভিকটিম কার্ড খেলেন, এই তো ব্যান্ডেজ পরে নেমে পড়েন, এসব কথাগুলো তিনি বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে, সরকারের নাম করে, তৃণমূল সরকারের নাম করে করাপশনের অভিযোগ করেছেন ডাইরেক্ট, ঠিক আছে, যেটা অনেকটাই থেকে নিজেকে একটা ডিস্টেন্স থেকে প্রধানমন্ত্রী তার স্পিচগুলো দিচ্ছেন। প্রধানমন্ত্রী স্পিচ দিচ্ছেন, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের কথা বলছেন, অনেক বেশি বিকল্প উন্নয়নের মডেল দেখাচ্ছেন, আর অমিত শাহ ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলছে। এটা একটা কারণ, সহজ সরল কারণ হতে পারে যে কাউন্টার অমিত শাহকে করছেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অমিত শাহর বরাবরই একটা টেরিটোরিয়াল অ্যাগ্রেশন আছে, ঠিক আছে, আধিপত্য বিস্তারের সংগঠনের লোক। অমিত শাহ বরাবরই সংগঠনের লোক এবং বিশেষ করে জাতীয় রাজনীতিতে যখন নরেন্দ্র মোদীর উত্থান ঘটছে 2012 সালে, পোস্ট 2012, তখন অমিত শাহকে উত্তরপ্রদেশের মতন রাজ্য, যে রাজ্যে বিজেপির প্রায় প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছিল, 2009 সালের লোকসভা ভোটে বিজেপি মাত্র 9টি বা 10টি সিট পেয়েছিল উত্তরপ্রদেশে, আমার স্পষ্ট মনে আছে। এবং অরুণ জেটলি ছিলেন ইনচার্জ উত্তরপ্রদেশে। ঠিক যখন নরেন্দ্র মোদীর উত্থান ঘটছে জাতীয় রাজনীতিতে 2012, ইউপির ইনচার্জ করে দেওয়া হলো অমিত শাহকে, এবং সেই অমিত শাহর নেতৃত্বে 80টি আসনের মধ্যে 71টি আসন বা 72টি আসন জিতে নিল বিজেপি। তো সেই থেকে আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ একটা অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে চলেছে। তার সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা হচ্ছে যে বিজেপিকে প্যান ইন্ডিয়া আধিপত্য বিস্তার ঘটানো। তা সে পূর্বে হোক, তুমি দেখো যে আজকে হেমন্ত বিশ্ব শর্মা কার লোক? হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপিতে নিয়ে এসেছে কে? হেমন্ত বিশ্ব শর্মাকে প্রথমেই কিন্তু বিজেপিতে নিয়ে এসে সরকার গঠনের পরে তাকে চিফ মিনিস্টার করেনি। কার বদান্যতায়, কার আশীর্বাদ ধন্য হয়ে হেমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার হয়েছেন? অমিত শাহ। হি ইজ ম্যান অফ অমিত শাহ। তো এই যে অসমে বিজেপিকে প্রতিষ্ঠা করা, ত্রিপুরা বা অন্যান্য স্টেট, ইভেন এখন দক্ষিণেও যে বিজেপিকে এক্সপ্যানশনে, সবটাই কিন্তু তার একটা আধিপত্যবাদের একটা তার একটা প্যাটার্ন রয়েছে। তো এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন, এটা আমার ধারণা খুব সরল একটা ব্যাখ্যা হবে। এর একটা অন্য ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে এই যে আমি আধিপত্যবাদের কথা বলছি এবং অমিত শাহ খুব অ্যাগ্রেশনের কথা নিয়ে কথা বলছেন,
মমতা বন্দ্যোপাধ্যায় এটাকেও দেখাতে চাইছেন যে বাংলা আক্রান্ত। অমিত শাহকে যে বলছেন যে অমিত শাহ যত বেশি এটা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন ওই দেখো উনি ষড়যন্ত্র করছেন, উনি এসআইআর এর মাধ্যমে ইলেকশন কমিশনকে দিয়ে এতগুলো লোকের নাম বাদ দিয়েছেন, উনি ষড়যন্ত্র করে ইডিকে দিয়ে ডাকছেন, মানে বাংলা আক্রান্ত। তৃণমূলের এবারে ক্যাম্পেইনটা কি? বাংলা বাঙালি, বাংলা মা। তুমি দেখবে পোস্টারে পোস্টারে বাংলা মা, বাঙালি অস্মিতাকে সামনে রাখা, ঠিক আছে? তো এই যে বাংলা বাঙালি, বাংলা আক্রান্ত, এই যে সাইকোলজিক্যাল ব্যাপারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আনতে চাইছেন এবং বারবার অমিত শাহ কথা বলছেন। কেন বলছেন? তুমি দেখো, আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি কবিতা, ঠাকুমা ঘুম পাড়াতো যে বর্গি এলো দেশে বলতে, ঠিক আছে? আমরা বলি মগের মুলুক। তো আমরা এই যে শখ, হুন, পাঠান, মগ, বর্গি, এটা বিজেপি বাঙালি বরাবর একটা ভীত ভয় করে দেখেছে, ভয়ে ছোটবেলা গল্প শুনেছে। তো এই যে আক্রমণের ব্যাপারটা শুনলে একটা মানুষ বাঙালি ভয় পেয়ে যায়। তো এই অমিত শাহ নিশানা করে নিয়েছেন, অমিত শাহ ষড়যন্ত্র করেছেন, অমিত শাহ এসে 15 দিন থাকবেন বলছেন, অমিত শাহ বলছেন যে তার কথাতে এসআইআর থেকে এত বাদ চলে গেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাইকোলজিক্যালি অমিত শাহ ক্যারেক্টার দিকে রাখছেন যে ওই যে একটা আক্রান্ত বাঙালি আক্রান্ত, বাঙালির উপর একটা আঘাত আসছে, একজন গুজরাটের একজন নেতা এসে বা দিল্লি থেকে এসে তিনি এরকম করছেন। ফলে এই কারণেই তিনি বারবার করে অমিত শাহর কথা বলছেন। এবং যেহেতু প্রধানমন্ত্রী ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিল না, এখানে এসে 15 দিন পরেও থাকছেন না, শুভেন্দুর সাথে গিয়ে রোড শো করছিল না, ফলে প্রধানমন্ত্রীকে বলছেন না। আর দ্বিতীয় কথা, মুখ্যমন্ত্রী এখানে একটা বিষয়ও আছে যে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সম্পর্কে চড়াস করে সমালোচনা করেছেন, অনেক সময় বলেছেন, একবার 14 সালে বলেছিলেন কোমরে দড়ি পরে টেনে নিয়ে আসা উচিত বা ইত্যাদি প্রভৃতি। তো তখন তো সেটারও কাউন্টার সমালোচনা হয়েছে। সেই তুলনায় অমিত শাহ বেটার টার্গেট, বেটার নিশানা। সেই জন্যই একেবারে সিঙ্গেল পয়েন্ট টার্গেট করে তিনি এগোচ্ছেন। আজকে তুমি দেখবেই না যে তৃণমূল মানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা অন্য যে নেতৃত্বরা রয়েছে, হ্যাঁ মানে আমাদের যে রাজ্য বিজেপি সভাপতি যে উনি শ্রমিক ভট্টাচার্য, তো তাদেরকে কাউকে আক্রমণ করছে না, বাঙালি মুখ, ঠিক আছে? আক্রমণ করছেন যে নিশানা করছেন কিন্তু একটা গুজরাটি মুখ, একটা প্যান ইন্ডিয়া বা একটা দিল্লির মুখ, যেটা এতদিনের বাঙালি। আর বিজেপিও যদি আমার এখানে মনে হয় বিজেপিও কিন্তু ব্যাপারটা বোঝে। তুমি দেখবে যে 2021 সালের ভোটে তুমি কৈলাস বিজয়বর্গীয় বা তার আগে সিদ্ধার্থ সিং বা দিল্লির বাকি আরো নেতারা, তাদের যতটা তুমি ভিজিবলি ঘুরে বেড়াতে দেখছিলে, আজকে কিন্তু বিজেপির দিল্লির অনেক নেতা এসে বসে কৌশলের জন্য বসে আছেন। তারা কিন্তু ওয়ার রুম সামলাচ্ছেন। ধরো ভূপেন্দ্র যাদব আছেন, ধরো অমিত মালভিয়া আছেন। তুমি কোথাও অমিত মালভিয়ার কাজ দেখেছো? আমি দেখেছি যে 2021 সালে ম্যানিফেস্টো রিলিজের প্রোগ্রামে অমিত মালভিয়া দাঁড়িয়ে আছেন। বা ধরো তোমার আজকে সুনীল বানসালজি রয়েছেন, বিজেপি সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক, বড় পদ। বিজেপি সভাপতি পদের পরেই হচ্ছে যে সাংগঠনিক সাধারণ সম্পাদকের পদ, কোথায় তাকে দেখা যাচ্ছে? অনেকে তাকে চেনেনি না। সুনীল বানসাল মানুষটিকে দেখতে কেমন অনেকেই জানে না বাংলার মানুষ। ভূপেন্দ্র যাদব মানুষটিকে কেমন দেখতে অনেকেই বাংলার মানুষ জানে। তারা কিন্তু ভেরি মাচ আছেন, থাকছেন, এবং বিজেপিও এই স্ট্র্যাটেজি নিয়ে রেখেছে যে বাংলা এবং বাঙালি ফেসকে এগিয়ে দাও। দিল্লি থেকে আসা নেতারা তারা কিন্তু এত অ্যাক্টিভ হবেন না। এটা কিন্তু দুটো দলের কাছে এটা একটা স্ট্র্যাটেজি। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় হঠাৎ করে অমিত শাহ এই যে শুভেন্দু রোড শোতে আসা, 15 দিন বাংলায় বলবো থাকবো এই কথাটা বলা, এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বিচক্ষণ পরোক্ষা রাজনীতিক এইটা ব্যাটে বলে করে দিয়েছেন। এই বলটা তিনি ছাড়েননি, এটা মোক্ষম ফুলটস বল, তিনি এটাকে উঁচিয়ে একদম ওভার বাউন্ডারি করে দেওয়ার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত যেটা জানতে চাইবো, এই নির্বাচনে বাংলা দখল করা সেটা অমিত শাহর কাছে কতটা চ্যালেঞ্জিং? তার কারণ আমরা 2021-এ দেখেছি তিনি যেভাবে মানে এই নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে যেভাবে ইসবার 200 পার একেবারে একটা স্লোগান তিনি বেঁধে দিয়েছিলেন, সেটা হয়নি। 2024-এও আশানুরূপ ফল করেনি। কতটা প্রেস্টিজ ফাইট? না, প্রেস্টিজ ফাইট তো বটেই। দেখো বারবার এখানে হারের মুখ দেখতে হয়েছে বিজেপিকে, এবং বিজেপিও ভালো করে জানে যে 2026 সালে যদি ভোটে বিজেপি এখানে ভালো না ফল করতে পারে, তাহলে আগামী দিনে হয়তো বিজেপি পশ্চিমবঙ্গে পার্মানেন্ট অপোজিশনও হয়ে যেতে পারে একটা 40-50টা আসন নিয়ে, যদি এরকম অবস্থা হয়। তো ফলে আর বিজেপি কোনোদিনও, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনও কোনো নির্বাচনকে হালকাভাবে নেন না। তা সে পঞ্চায়েত ভোট হোক,
তা সে পাড়ার ক্লাবের নির্বাচন হোক বা লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো নির্বাচনকে হালকাভাবে নিতে দেখিনি। ইকুয়ালি বিজেপির জন্য এটা প্রযোজ্য। বিজেপিও কোনোদিনও, বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, ঘরানার বিজেপি, তারা কোনোদিনও কোনো নির্বাচনকে হালকাভাবে নেন না। হয় সেই নির্বাচনে ইনভলভ থাকেন, নাহলে ইনভলভ থাকেনই না। এখানে তো ইনভলভ, ঠিক আছে, দে আর পুটিং অল কাইন্ড অফ এফোর্ট, ঠিক আছে। অমিত শাহ এটা প্রেস্টিজ ফাইট, মানে কি ব্যাপারটা হচ্ছে, যদি আজকে অমিত শাহ পশ্চিমবঙ্গে বিজেপি ভালো রেজাল্ট করতে পারে, ক্ষমতায় আসতে পারে, অমিত শাহের জন্য আরও একটা মুকুটে পালক। এবং আগামী দিনে পোস্ট নরেন্দ্র মোদী এরা বিজেপিতে ফেস কে হবেন, এটা তো একটা কোয়েশ্চেন আছে। সেখানে অমিত শাহ অমিত শাহ ফ্রন্ট রানার হয়ে যাবেন না। যে মানুষটি রাজ্যে রাজ্যে বিজেপিকে জেতাতে সক্ষম, একটা সময় মনে হতো যে নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে রাজ্যে রাজ্যে বিজেপি ক্ষমতায় যেতে পারে। অমিত শাহর মুখটা না দেখিয়ে হলেও অমিত শাহ কৌশল দিয়ে যদি বিজেপি রাজ্যে রাজ্যে জিততে পারে। বিহারে কে মাস্টার মাইন্ড বিজেপির এই যে পুরো একটা হিউজ একটা যে সাকসেস, ঠিক আছে, সেটা যে, এবং কেউ অ্যান্টিসিপেট করতে পারেনি এই সাকসেস, কেউ অ্যান্টিসিপেট করতে পারেনি, অনেক রকম ভেবেছিল। এইটার কৃতিত্ব কার কাছে গেছে? অমিত শাহর কাছে গেছে। তো যদি এরকম আজকে আরএসএস বিজেপির পরিবার দেখেন যে এরকম একজন মানুষ আছেন যে পোস্ট নরেন্দ্র মোদী এরা প্রাইম মিনিস্টার পদে, তাহলে ফ্রন্ট রানার অমিত শাহই হবেন। তার ফলে তিনি যদি আজকে এইটা যদি করতে পারেন, তাহলে তার কেরিয়ারেই অ্যাড হবে। অমিত শাহর বয়স, অমিত শাহ মানুষটিকে দেখে যতটা বয়স মনে ততটা বয়স তো নয়, 60-61 বছর বয়স হবে, তাও হবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ 60 বছরই বয়স হবে। ফলে অনেকটা সময় তার পলিটিক্যাল রাজনৈতিক ক্যারিয়ারে তার পলিটিক্যাল ক্যারিয়ারে কিন্তু এখন অনেকটা সময় পড়ে আছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন কত বছর, ধরো আজকে 2026, মানে 12 বছর আগে, 12 বছর আগে, মানে 63 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন। তো অমিত শাহরও তো প্রায় একই রকম বয়স। এবং সেখানে যদি আজকে রাজ্যে রাজ্যে অমিত শাহ বিজেপিকে জেতাতে পারে, তাহলে তো একটা স্ট্রং লিডার হিসেবে এমার্জ করবেন। প্রাইম মিনিস্টারের বয়স হয়ে গেছে 75, এই টেনিওরের পরে 80 বছর পরে আবার বয়সেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন কি হবেন না সেটা কোয়েশ্চেনেবল, ঠিক আছে। আমার তো মনে হয় 2027 সালে যদি রাষ্ট্রপতি নির্বাচনে নরেন্দ্র মোদী হয়তো রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে গিয়ে নতুন বিজেপি প্রধানমন্ত্রীর মুখ চলে এলো। আমি তো মনে করি যে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেও একটা অপশন আছে যে ভারতবর্ষের ইতিহাস হয়ে থাকার যে একজন মানুষ যিনি কোনোদিনও হারেননি, সেই চিফ মিনিস্টার থেকে শুরু করেছেন, কন্টিনিউয়াস চিফ মিনিস্টার পর প্রাইম মিনিস্টার পরে প্রেসিডেন্টের পরে তার অবসর। এইটা তো আগামী 100 বছরও ভারতবর্ষে হবে কিনা সন্দেহ আছে। তো আমার তো মনে হয় যে দ্রৌপদী মুর্মুর পরে পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন নরেন্দ্র মোদী। তখন প্রধানমন্ত্রীর মুখ কে হবেন? আমি আবার অমিত শাহতে ফিরে আসছি। তখন তার বিকল্প মুখ কে থাকবে? এবং পোস্ট নরেন্দ্র মোদী বিজেপিতে বাকি যে ফেসেস যারা ছিল, সেকেন্ড রান লিডারশিপ, দেখো রাজনাথ সিং, তারও বয়স হয়ে গেছে। নীতিন গডকরি, তিনি একটা সময় যতটা তাকে দেখা যাচ্ছিল সেই তুলনায় এখন আর সেরকম অবস্থায় নেই। সুষমা স্বরাজ মারা গেছেন, ওই জেনারেশনের কেউ তো নেই। তারপরে কারা আছেন? তারপরে আছেন পীযূষ গোয়েল, তারপরে আছেন অশ্বিনী বৈষ্ণব নতুন, তারপরে আছে ধর্মেন্দ্র প্রধান। এই সবার মধ্যে তো মানে অমিত শাহর মতো তো সমতুল নেতা নেই। তো ফলে ন্যাচারাল চয়েস হয়ে যাবেন। তো সেইটাও, এইগুলো সবই অমিত শাহর কিটিতে অ্যাড হবে যদি উনি সাকসেস দেখাতে পারেন। একদমই। অর্থাৎ কোথাও গিয়ে কিছু সম্ভাব্য যে বিষয়গুলো উঠে আসছে, যেটা দিয়ে শুরু করলাম, যে কেন এই ইডির পাশাপাশি তিনি অমিত শাহকে টার্গেট করলেন, শুধুমাত্র টার্গেট করাই নয়, প্রত্যেকটা নির্বাচনী সভায় তার বক্তব্যের একেবারে সিংহভাগ জুড়ে থাকছে অমিত শাহ, তাকে একেবারে সিঙ্গেল পয়েন্ট টার্গেট করছেন কেন। সম্ভাব্য কিছু ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করলাম, যেটা তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি, দুজনেরই একটা রাজনৈতিক কৌশল, অন্তত এবারে 2026-এর নির্বাচনকে লক্ষ্য রেখে। পাশাপাশি অমিত শাহর কাছেও নিঃসন্দেহে এবারে বাংলার এই বিধানসভা নির্বাচন একটা প্রেস্টিজ ফাইট। আজ আলোচনা এই পর্যন্তই রাখছি, তবে সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন দ্য ওয়ালে।